স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। দর্শনীয় শরীর বানাতে কিংবা জিরো ফিগার ধরে রাখতে, জিরো ফিগার ব্যাপারটাও সবাই খুব ভালো বুঝতে পারে না। এখন অনেকেই জিমে যান। শরীর গঠনের পাশাপাশি নিরাপত্তার জন্য মার্শাল আর্ট শেখাও বেশ জরুরি। খেলা হিসেবে কুংফু কারাতের আলাদা গুরুত্ব রয়েছে, এক্ষেত্রে সাফল্য পেতে ধরতে হবে সঠিক ওস্তাদ। অন্যদিকে দেশে বিদেশে ভালো চাকরির জন্য অনেকেই জোর দিচ্ছেন ইংরেজি শেখার উপর। এজন্য দেশে রয়েছে নানা জনের উদ্ভাবিত নানা পদ্ধতি ও প্রতিষ্ঠান। বেশ কিছু পদ্ধতি পেয়েছে দেশজোড়া খ্যাতি। আর উত্তর আধুনিক যুগে ভালোবাসায় আর গোপনীয়তায় সীমা নেই। এখন প্রচার মাধ্যমে এসে প্রকাশ্যেই মনের কথাটি জানাচ্ছেন প্রেমিক প্রেমিকারা। এ সময় খ্যাতির তুঙ্গে থাকা ফাইট গুরু, ইংলিশ গুরু, লাভ গুরু আর ফিটনেস গুরুকে নিয়েই কথা হবে আজকের বাংলাদেশে। জেনে নেব তাদের সাফল্যের রহস্য আর অজানা নানান গল্প। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বাংলা সিনেমায় মার্শাল আর্টের অন্যতম পথিকৃৎ ওস্তাদ জাহাঙ্গীর আলম, আছেন ইংরেজি শেখার সহজ পথ FM মেথডের উদ্ভাবক এবং FM স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব ফিরোজ মুকুল, রেডিও আমারের লাভ গুরু জনাব এহতেশামুল হক এবং ফিটনেস প্রশিক্ষক জনাব খসরু পারভেজ রুমি। স্বাগত আপনাদের। ওস্তাদ জাহাঙ্গীর আলম, আমাদের যারা চলচ্চিত্রে যারা নায়ক আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো ফাইটিং কে জানে? সবচেয়ে ভালো ফাইটিং জানে, সবাই জানে, কিন্তু রুবেল আমার সাকিব হিসাবে। এই ইদানিং আমরা যে দুজন নায়কের বেশ ছবি দেখছি, একজন সাকিব খান আরেকজন অনন্ত জলিল, তাদের ফাইটিং সম্পর্কে আপনার বা অ্যাকশন সম্পর্কে আপনার কি মূল্যায়ন? আসলে যে প্রথম যখন আমি মার্শাল আর্টটাকে চলচ্চিত্রে আনি, এই সময় কিন্তু দিসিং সাউন্ড করে মারামারি করতো। আমাদের দেশে তো অনেক পিছিয়ে ছিল মারামারিটা। এখন তো সবাই চেষ্টা করে করে মারার জন্য, মার্শাল আর্ট করার জন্য। এরা করে, ভালোই করে, কিন্তু মার্শাল আর্ট এরা করে না। এরা তো মার্শাল আর্ট জানে না। জি, মানে এরা ঠিক মার্শাল আর্টের শিল্প নয়। যারা ফিরোজ মুকুল, মানে ইংরেজি শেখাতে গিয়ে জীবনে কোনো বিব্রতকর অভিজ্ঞতায় বা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন? হ্যাঁ, আসলে আমার গবেষণাটা শুরু কিন্তু সেখান থেকেই। আমি যখন 1986 সালে ইংরেজি বিভাগের অধ্যাপনায় আসি এবং সেই বছর সরকারি হরগঙ্গা কলেজে আমার ইনভিজিলেটরের দায়িত্ব পড়ে। মাত্র 3-4 দিন আমার চাকরি জীবন তখন। তো ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় দেখলাম যে একটা স্টুডেন্ট মেয়ে এই 20 মিনিটের মধ্যে কাঁদতে শুরু করছে। শি ওয়াজ সিম্পলি উইপিং। আমি খুব, মানে আমার মনে হলো যেন হি ওয়াজ সাফারিং ফ্রম এনি ডিজিজ। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, তুমি কি শরীর খারাপ, আমি কি তোমার জন্য সিক বেডের ব্যবস্থা করে দেবো? সে আমাকে বলল, না স্যার, শরীর ভালো। আমি তার বললাম, কাঁদছো কেন? সে বলল, স্যার, কোশ্চেন কমন পড়েনি। তখন আমি প্রচণ্ড রেগে গেলাম, গিয়ে বললাম, পড়াশোনা করবে না আর বলবে যে পরীক্ষা কোশ্চেন কমন পড়ে না, সেই জন্য কান্নাকাটি করবে, এটা কেমন কথা? সে বলল, স্যার, পড়াশোনা করেছি। আমি বললাম, এই যেন তেন পড়াশোনাকে তো পড়াশোনা বলে না। সে আমাকে বলল, স্যার, 19টি এসে মুখস্থ করেছি, একটিও কমন পড়ে। এই কথাটা আমি জীবনে যতবার বলেছি, আমার সমস্ত শরীরে আমার পশমগুলো দাঁড়িয়ে যায়। একটা স্টুডেন্ট চিন্তা করেন, 19টা এসে মুখস্থ করে, পরীক্ষার প্রিপারেশন নেই, তারপর কোশ্চেন কমন না পড়লে সে লিখতে পারে না। আপনি যখন পরীক্ষা দিয়েছেন এসে মুখস্থ করেন নাই? আমার জীবনে আমি 2টা এসে মুখস্থ করেছিলাম। সেটা আমার টিচার আমাকে বিশ্বাস করে নাই যে আমি ফ্রি হ্যান্ড লিখতে পারি। আমাকে বলছেন, তুমি ফার্স্ট বয়, তুমি এসে মুখস্থ করো। সবাইকে এসে মুখস্থ জিজ্ঞেস করতেন। আমাদের বৃহস্পতিবার দিন এসে ক্লাস নেওয়া হতো। স্যার সবাইকে জিজ্ঞেস করেছেন, পাঞ্চুয়ালিটি পড়া দিয়েছেন, সবাই পারেনি। আমি ফার্স্ট বয়, আমাকে জিজ্ঞেস করলেন। আমি, স্যার, আমি তো এটা মুখস্থ করি নাই। হ্যাঁ, তুমি মুখস্থ করো নাই, তুমি পারো না। লাস্ট বয় যা, তুমি ফার্স্ট বয়, তোমার মধ্যে কি কোয়ালিটি ডিফারেন্স থাকলো? তখন ওই পুরো সপ্তাহ কারো পড়া না দিয়ে আমাকে পড়া দিলেন। আমি জীবনে অনার্স করেছি, মাস্টার্স করেছি, আমি কোনোদিন রাত 3টায় উঠে পড়াশোনা করিনি। ওই এক সপ্তাহ আমি পড়াশোনা করেছিলাম, ডিসিপ্লিন মুখস্থ করেছিলাম। পরের সপ্তাহে আবার পাংচুয়ালিটি মুখস্থ করতে দিলেন। সমস্ত ছাত্রদের পড়াশোনা বাদ দিয়ে স্যার আমাদের এই 2টা এসে মুখস্থ করালেন। পরীক্ষার হলে একটা আসলো, পরীক্ষায় আমি কিন্তু মুখস্থ বিদ্যা থেকে কিছুই লিখতে পারিনি, ভুলে গেছি। তারপর ফ্রি হ্যান্ড লিখে আনসার করেছি। আমার টিচার আমাকে যখন ফাইনাল পরীক্ষার খাতা দেওয়া হলো, আমি দেখালাম যে, স্যার, আপনি আমাকে কষ্ট করিয়ে মুখস্থ করিয়েছেন, তখন কিন্তু আমি আপনাকে মুখস্থ পড়া দিতে পেরেছি, কিন্তু আমি কিন্তু সেটা ধরে রাখতে পারিনি, যার ফলে আমাকে ফ্রি হ্যান্ড লিখতে হয়েছে। এবং আপনি আমাকে 15-র মধ্যে 12 দিয়েছেন, আর যে মুখস্থ করে লিখেছে তাকে 10 দিয়েছেন। আমি যেটা মনে করি, আমার দেশের ছেলেমেয়েরা, এই দেশের যে শিক্ষা পদ্ধতি, বিশেষ করে ইংরেজি শিক্ষা পদ্ধতি, সেখানে ছাত্ররা কী করে? মুখস্থ করে পরীক্ষার হলে লেখে। যদি কমন পড়ে, ভালো লিখতে পারে, তাহলে ব্রিলিয়েন্ট রেজাল্ট করে। এবার চিন্তা করেন, যারা যা মুখস্থ করে শিখলো সেটা কিন্তু সারা জীবন ধরে রাখতে পারে না।
তাহলে একটা স্টুডেন্ট পাস করা আর একটা ফেল করা স্টুডেন্টের মধ্যে যদি ভালো মুখস্থ করে লিখতে পারা আর না পারাই পার্থক্য হয়ে থাকে, যে মুহূর্তে পাস করা ছেলেটা মুখস্থ ভুলে গেল সেই মুহূর্তে কিন্তু কার্যত সে আবার ফেলের পর্যায়ে চলে গেল। এভাবে মুখস্থ করে যারা এসএসসি পাস করে, এইচএসসি পাস করে, আপনি অনেক সেইটা থেকে জি, তখন আমার হলো না, এটা কেমন শিক্ষা পদ্ধতি যে মুখস্থ করলাম, আমি মুখস্থ রাখতে পারলাম না বা কমন পড়লো না, আমি লিখতে পারলাম না, তাহলে আমার সেটা তো সত্যিকারের শিক্ষা হলো না। আমার একটা মুখস্থ করা কমন পড়লে পারি, না কমন পড়লে আমি ফেল করি। তখন থেকে আমার মনে হলো যে এই শিক্ষা পদ্ধতির মধ্যে গলদ রয়ে গেছে। রাইট, তখন থেকে আপনি জি, তখন থেকে আমি আমার দেশের ছেলেরা কেন ইংরেজিতে কাঁচা, ওয়াই আর দে অ্যাফ্রেড অফ ইংলিশ, হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ টু টিচিং ইংলিশ, এবং কি পদ্ধতিতে পড়ালে তারা খুব সহজে সেটাকে গ্রাস্প করতে পারবে, মনে রাখতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে, সেটার উপরে আমি গবেষণাটা করে গেছি। এহেতের হক লাভ গুরু, আপনি দেখেছেন এখানে একজন ফাইটিং এর একজন গুরু আছেন ইংরেজির একজন গুরু আছেন, ফিটনেসের একজন গুরু। আমি যেটা জানতে চাই যে আমার খুব ইচ্ছা করে যে লাভ গুরু হতে, লাভ গুরু হওয়া যায় কিভাবে? মানে ওনারা তো একটা শিখে বা একটা ইয়ে করে, আপনি কিভাবে লাভ গুরু হলেন বা লাভ গুরু কি করে হওয়া যায়, এর প্রশিক্ষণটা কি? আসলে বিনয়ের সাথে আমি আগে মানে ধাতস্থ হই, কারণ যে তিনজন পথিকৃৎ আমার সাথে আছে, এটা আসলে আমার নিজেকেও ধাতস্থ করার প্রয়োজন আছে। লাভগুরু যে বিষয়টা, সেটি হচ্ছে যে আমাদের কাছে যেটা মনে হয়েছে একদম মোটা দাগে, আমি আসলে এত গভীর চিন্তাতে যেতে চাচ্ছি না, সেটা হচ্ছে যে এখন বর্তমান যে জীবন সেটা এত বেশি ফাস্টার, লাইকে এই সময়ে আমার কাছে মনে হচ্ছে যে কারো ভালোবাসা নিয়ে কষ্ট বা দুঃখের কথা শুনবার জন্য একটা কান থাকা প্রয়োজন, অথবা ভালোবাসার পক্ষে কথা বলবার জন্য উচ্চকিত একটা কণ্ঠস্বর থাকা দরকার। সেই চিন্তাকে মাথায় রেখে রেডিও আমার কর্তৃপক্ষ এবং আমরা সবাই মিলে এই ক্যারেক্টারটা দাঁড় করিয়েছি। এবং এখানে শুধুমাত্র ভালোবাসার কথা আমরা বলছি, শুধুমাত্র যে মানে রোমান্টিক ভালোবাসা বলতে যা বুঝাই তার কথা না, বরং এই ভালোবাসার কথা বলছি আমরা। আমরা যেটা জানতে চাইছিলাম যে আপনার কোনো গুরু আছে কিনা, লাভ গুরুর কোনো গুরু আছে কিনা? না, গুরু বেসিক্যালি তিনারা সবাই আমার গুরু, অর্থাৎ জীবনের প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যতটুকু পথ চলে এসেছি, যেসব মানুষের যেসব ভালো জিনিসগুলো দেখেছি সেগুলোকে আমার নিজের মধ্যে এক্সারসাইজ করার চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় যে একটা তথ্য সেটি হচ্ছে যে ভালোবাসার এই মানুষগুলোকে কি করলে এই ভালোবাসা প্রবণ মানুষগুলোকে অনেক কাছাকাছি নিয়ে আসা যায়, সেই চেষ্টাটাই আমাদের আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপস্থাপন করবার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয়েছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অনেক ভালো কিছু আমাদেরকে দিচ্ছে, যেটা আমরা নিজেরা অ্যাডাপ্ট করছি, কিন্তু এখানে আমাদের হাজার বছরের সংস্কৃতিতে যে জীবনগুলো ছিল, আমাদের পারিবারিক বন্ধন, আমাদের সামাজিক বন্ধন, এই বিষয়গুলো দিনকে দিন কেমন যেন আলাদা। আমাদের হাজার বছরের সংস্কৃতিতে পারিবারিক বন্ধন কিরকম ছিল? আমাদের 100 বছর আগেও আমরা এই সমাজে বহু বিবাহ ছিল, সাংঘাতিক রকমের ভাবে সন্তানদের প্রতি অবহেলা ছিল, মেয়েদের অবস্থান অনেক নিচে ছিল। সেই পথ পরিক্রমায় সেই ব্যাপারগুলো থেকে পার করে আমরা এখন যে অবস্থাতে দাঁড় করিয়েছি, সেই সংস্কৃতি যেন আমাদের কাছ থেকে হারিয়ে না যায়, সেজন্য কিন্তু আমাদের চেষ্টা। এখন যে সংস্কৃতিতে আমরা এসে পৌঁছেছি পর্যায়ক্রমে পথ পরিক্রমার মধ্য দিয়ে, এবং এই সংস্কৃতির আমাদের একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমাদের কখনো আমরা দেখতে চাই না বা বুঝতে চাই না এই পারিবারিক বন্ধনগুলো আলগা হয়ে যায়। আমাদের পারিবারিক বন্ধনের মধ্যে যে ব্রিদিং গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপগুলো আমাদেরকে দূরে সরিয়ে দেয়। আমরা কখনোই চাই না যে আমাদের আলটিমেট ডেস্টিনি ওল্ড অরফানেজ হোম হোক। সেইটা নিয়ে ওল্ড অরফানেজ হোম এত খারাপ কি না, আমরা চাই এখনো কিন্তু আমরা আমাদের বাবা মাকে মাথার উপর তুলে রাখতে পছন্দ করি। সেই বিষয়টাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আচ্ছা, এই ব্যাপারে আরো কথা হবে আপনার সঙ্গে। আমি একটু জনাব খসরু পারভেজ রুমির কাছে যাই। আপনার কাছে যদি কেউ এসে বলে, বা সাধারণত আমি দেখেছি টেলিভিশনে অনেকে আপনাকে বলে যে আপনার মতো এরকম একটা শরীর চাই, তখন আপনি কি বলেন? যে আমি আপনার কথা শুনবো, কিন্তু আমার ফিগারটা হতে হবে আপনার মতো। আসলে ব্যাপারটা কি, মানে আমার মতো শরীর বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমার শরীর ওইরকম খুব একটা ভালো কিছু নাই, আই এম টু ওল্ড ফর দ্যাট। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখা যায় এখনকার জেনারেশন ছেলেপেলেরা আসছে আর কি, ওদের জেনেটিক দেখা যাচ্ছে আমাদের চেয়ে অনেক বেশি ভালো। কারণ আমরা এই পর্যায়ে আসতে জিনিসটা বুঝতে কিন্তু অনেক সময় লেগে গেছে আমাদের। কারণ আমরা একটা ওল্ড স্কুল সিস্টেম আমরা ছিলাম বাংলাদেশে যারা ছিলাম, তো ওল্ড স্কুল খালি বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড ফিটনেস জিনিসটা একটা ওল্ড স্কুল ছিল। যার আগে যেমন আমরা করতাম, যেমন মনে করতাম ব্যায়ামবিদ মানে হচ্ছে রাত দিন পরিশ্রম করবে, সারাদিন ধরে খাবে, রেস্ট নেবে, এরকম একটা কনসেপ্ট ছিল আর কি। কিন্তু আমরা যখন মানে এই প্রসেসে মানে যখন আমরা যাচ্ছিলাম, যেতে যেতে দেখা গেছে যে একটা সময় গিয়ে আমরা জানলাম যে আসলে এগুলো কোনো প্রয়োজন নেই। এটা খুব শর্টকাট ওয়েতে 3 days a week, মানে 1 ঘন্টা টাইম যদি আপনি দিতে পারেন তাহলেই হয়ে যায়। তো এই খুঁজতে আমাদের আসলে বডির অনেক ধরনের চেঞ্জ কিন্তু আমরা পেয়ে গেছি, যে কারণে আমরা ওই যে পরিমাণ আমাদের বডির সিস্টেমটা যা মানে আমরা ভিজিবিলিটি চেয়েছিলাম সেটা কিন্তু আমরা পাইনি। কিন্তু এখনকার ছেলেপেলের চান্স অনেক বেশি,
সুতরাং ওরা যদি বলে, যেন আমরা আগে বলতাম যে একটা বডি তৈরি করতে লাগবে 2 থেকে 3 বছর, কিন্তু এখন তো ওদেরকে দেখা যায় আমরা 3 থেকে 6 মাস, মানে 7 মাসের ভিতরে আমরা বডিটা করে দিচ্ছি, চেঞ্জ করেছি। তো এর জন্য অনেক ইজিয়ার ফর্ম, সুতরাং অনেক সিম্পল। যদি বলে যে আমার মতো বডি চাই, বলবো যে এর চেয়ে ভালো হবে, 10 গুণ ভালো হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং অনেক ম্যানারে, সিম্পল ম্যানার। আচ্ছা, আমি আবার একটু ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছে আসি, যে 80-র দশকে আপনার হাত ধরেই আমাদের চলচ্চিত্রে মার্শাল আর্টটা শুরু হয়েছে। তো আপনার কাছ থেকে মার্শাল আর্ট শিখে অনেকে বাংলা সিনেমায় রাজত্ব করেছেন, এবং আপনি নিজেই বলেছেন যে এখন আর মার্শাল আর্টের সেই ফর্মটা সিনেমায় আর দেখতে পারেন, এটা কারণ কি? আসলে মার্শাল আর্ট এখনো দর্শকেরা পছন্দ করে, যে আমাদের বেশিরভাগ হলো গ্রুপিং ফিল্মে একটা নায়ক যখন হাইলাইটেড চলে আসে, ভালো নাম করতে পারে, সে চায় তার কর্তৃত্ব। এই কারণে মার্শাল আর্টগুলি, এটা তো আর্ট, এটা তো মারামারি না। এই আর্টগুলি সারা পৃথিবীতে আপনি দেখেন, এই মার্শাল আর্টের ছবিগুলি যেভাবে হয়, আমাদের দেশে কিন্তু সেভাবে হচ্ছে না। সারা পৃথিবীর কথা যদি আমরা বলি, যে সারা পৃথিবীর মানের তুলনায় আমাদের মার্শাল আর্ট আসলে কিরকম মানের? সারা পৃথিবীর তুলনায় আমাদের মার্শাল আর্ট অনেক বেটার, অনেক পরিশ্রমিক আমরা। কেন আমি বলি, ব্যাপার আছে, আপনি বলবেন যে সারা পৃথিবী, ওরা যে ইনস্ট্রুমেন্টগুলি ব্যবহার করে সেটা আমাদের দেশে নাই। আমরা যেগুলি করি সব গায়ের জোরে। সেই জন্য আমি সেই পরিপ্রেক্ষিতে বললাম, সারা বিশ্বতে পারে আমাদের বাংলাদেশে মার্শাল আর্টের যে খেলাটা আন্তর্জাতিকভাবে খেলা হয় তাইকোয়ান্দো, সেই তাইকোয়ান্দোতে তো আমরা বিশ্বমানের কেউ না। যদি সেটাতে তো ইনস্ট্রুমেন্ট লাগে না, ছবিতে নিশ্চয়ই লাগে, কিন্তু তাতে তো তাই আপনি যে বললেন, এটা কিন্তু একটা স্কুল, স্কুলে বিভিন্ন নেম থাকে। জি। আপনি যেমন মানে আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবগুলি মিলে কিন্তু মার্শাল আর্ট। জি। শুধু মার্শাল আর্ট দিয়ে আপনি ঘুষি মারলে, কুস্তি করলে না, কিন্তু একটা লোকে যখন আপনাকে একটা চাকু দিয়ে মারবে, সেটাই টাকায় জানতে হবে, লাড়ি দিয়ে মারলে টাকাইতে হবে, দা দিয়ে কূপ দিলে টাকাইতে হবে। দিস ইজ মার্শাল আর্ট। শুধু মার্শাল আর্ট আপনার মনে মারামারি এটা না, কিন্তু আচ্ছা, এগুলো সব মিলেই তো মার্শাল আর্ট। এবং সারা পৃথিবীর তুলনায় আমাদের অবস্থান মোটামুটি ভালোই। কেন ভালো, আমি ওই কারণে বললাম, যে কারণে আমরা পরিশ্রম করি, আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, কোনো সহযোগিতা পাই না। ওরা ধরেন এটা ফ্লাই করে, যেমন ফ্লাই করতেছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেছে, আমরা কি করি, গায়ের দূরে ঘোড়ার উপর থেকে লাফ দিতেছি। তাই আমাদের পরিশ্রম বেশি, সেই জন্য বলবো যে আমরা বাংলাদেশে অনেক ভালো হয়ে যাবে। আমাদের একজন দর্শক জনাব ফিরোজ মুকুল আপনার কাছে মানে একটি মন্তব্য করেছেন, মন্তব্যটি আমি একটু পড়ে শোনাচ্ছি। ওনার নাম হচ্ছে অনন্যা। উনি বলছেন যে এফএম একটি ভালো প্রোগ্রাম নয়, কারণ গ্রামার না শিখে এইসব জিনিস শিখলে আমাদের জাতির জন্য এটা একটা বিরাট হুমকি। গ্রামার না শিখে ইংরেজি শেখাটা আসলে আমাদের জন্য কতটা আচ্ছা, আপনার মাধ্যমে আমি ওই দর্শককে এবং আমার যারা দর্শক আজকে আছেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমাদের উদ্দেশ্য কি? আমরা বাংলা ভাষাভাষী মানুষ ইংরেজি শিখতে চাই। এবার আপনি বলেন, ইংরেজি হচ্ছে ইংরেজদের ভাষা, সেই ইংরেজি ভাষাভাষী ছোট ছোট ছেলেমেয়েরা যখন ইংরেজি শেখে, তারা কি আগে ইংরেজি গ্রামার শিখে ইংরেজি শেখে? নিশ্চয়ই না। তারা ভাষাটা শিখে আগে, যে ভাষা সঠিকভাবে বলতে পারে ওই ভাষার মধ্যে কিন্তু গ্রামার নিহিত থাকে। যদি বাক্যটা কারেক্ট হয়, যিনি গ্রামার জানেন তিনি এর মধ্যে কারেক্ট গ্রামার খুঁজে পাবেন। কিন্তু যে শিখছে ছোট শিশু, সে কিন্তু গ্রামারটা জানে না, কিন্তু সে ভাষাটা জানে। এফএম আমি যদি মনে করি, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, এই দুটো জায়গার মধ্যে যাতায়াতের জন্য রাস্তাটা হলো এরকম উঁচু নিচু, মানে পাহাড় এই দিকে আমাদের পদ্মা নদী মানে সেতু না থাকার কারণে আমাদের যেভাবে উত্তরবঙ্গ হয়ে ঘুরে দক্ষিণবঙ্গ যেতে হয়, মনে করেন এই জায়গা থেকে এই জায়গায় যাওয়ার রাস্তাটা হলো এরকম আঁকাবাঁকা। এখন এই জায়গা থেকে এইভাবে যাওয়া যেতে যে সময়, শ্রম, অর্থ নষ্ট হয়, এটাতে যদি সোজা পথে একটা রাস্তা থাকতো, তাহলে মানুষ অনেক সহজে যেতে পারতো, অনেক সময় কম লাগতো, শ্রম কম লাগতো। এখন আমাদের দেশের শিক্ষা পদ্ধতি যেটা, সেটা বাঙালিদেরকে আমরা ইংরেজি শেখাই, আমাদের টেন্স, গ্রামার, স্ট্রাকচার শেখাই। টেন্স, গ্রামার, মনে করেন টেন্স এখানে আছে, টেন্স, গ্রামার, স্ট্রাকচার শিখে ইংরেজি শেখাই। আমি যদি দর্শককে জিজ্ঞেস করি যে আমরা যে গ্রামার শেখাচ্ছি, হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এ যোগ করতে হবে। হি হলো একটা পারসন, গো হলো একটা ভার্ব, তাহলে হি হলে গোজ হয়ে যাবে। এই যে হি হলে কেন গোজ হবে, এটুকু শেখানোর জন্য আমরা শেখাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এ। আপনি কি শেখান? আমি একটা ছোট্ট শিশু যখন সে বলে আমি খাই, বাবা খাই বলে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এ। আপনি কি শেখান? আমি একটা ছোট্ট শিশু যখন সে বলে আমি খাই, বাবা খাই বলে যদি এরকম কথা বলে, মা বাবা, আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে শেখান? এটা হচ্ছে জাস্ট ভাষা ছোট করে একটা ছোট্ট ইংরেজি শিশু কিভাবে শিখে, আই গো, ইউ গো, হি গোজ। যখন শেখার ক্ষেত্রে এইভাবে প্র্যাকটিক্যালি এভাবে প্র্যাকটিস করে নেবে। ল্যাঙ্গুয়েজ অনেকটা মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না।
ল্যাঙ্গুয়েজ ইজ practice লার্ন থ্রো প্র্যাকটিস। এখন আপনি এই যে হি গোজ, এই ছোট্ট দুটা শব্দের একটা বাক্য শেখানোর জন্য এই গ্রামার শেখাতে গেলে দেখবেন এই গ্রামারটাকে অ্যানালিসিস করলে এর মধ্যে থেকে 33 গ্রামাটিক্যাল আইটেমস বেরিয়ে আসে। এবার আপনি বলেন ছোট্ট একটা বাক্য শেখানোর জন্য যদি 33টা গ্রামাটিক্যাল আইটেম শেখাতে হয়, বড় বড় বাক্য ইংরেজি গঠন করতে হলে কত শত গ্রামারের নিয়ম কিন্তু শেখাতে হয়। গ্রামারের নিয়ম মানে ব্যাকরণের নিয়ম শেখা হয়তো ভাষা শেখার জন্য একটা প্রয়োজন, এটা অনেকেই না, হয়তো মনে করবেন এটা আচ্ছা, এটা নিয়ে আজকে মানে আমি আপনাকে আজকে আমাদের আমাকে একটু বিস্তারিত সময় দিন। আলোচনার সুযোগ হয়তো আজকে নাই, আমরা পরে আবার আপনার কাছে আসবো। না, বেহেতেশামুল হক, আপনার কাছে জানতে চাইছিলাম যে ভালোবাসার ব্যাপারে আপনি কতটা সফল। এটা আমি না, আমাদের অনেক দর্শক জানতে চেয়েছেন যে আপনি ভালোবাসায় সফল কি ব্যর্থ। সফল আসলে ব্যক্তি জীবনে যদি বলি তাহলে পারিবারিক সম্মতিতে সবার সম্মতিতে বিয়ে হয়, সেটা ঠিক আছে। বাট সফলতার কথা যদি আসে, সফলতা তো অবশ্যই বলবো, কারণ অনেকগুলো ঘটনার আমি সাক্ষী বলতে পারেন যে অনুষ্ঠানে যারা আসেন, আমার প্রোগ্রামগুলো যারা করেন, তাদের এত 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 কিছু সফল ঘটনার আমি সাক্ষী, যেই কারণে আমার কাছে মনে হয় যে না, নিজেকে সফল মনে করা যেতে পারে। প্রসঙ্গত একটা ছোট্ট উদাহরণ আমি দিতে পারি যে একজন গেস্ট আসছিলেন আমার কাছে লাস্ট অনুষ্ঠানের আগের অনুষ্ঠানে, তিনি এসে বলছিলেন যে আমাদের পারিবারিকভাবে অলরেডি সমাধান হয়েছে যে আমরা দুজনের কাছ থেকে আলাদা হয়ে যাব। তো গেস্টকে আমি ওখানে রেখে, স্টুডিওতে রেখেই আমি ফোনে তার এখনো সম্পর্কটা যেহেতু আলাদা হয়ে যায়নি, ডিভোর্সড হয়নি, তার ওয়াইফের সাথে আমি কথা বলি। এবং পরবর্তীতে আমি যখন বলি যে আপনারা তো অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে পরস্পরের কাছ থেকে আপনারা আলাদা হয়ে যাবেন, এটা কি আর কোনোভাবেই সম্ভব না যে আবার নতুন করে সম্পর্কটা তৈরি করা, আবার নতুন করে জীবনকে শুরু করা? তো বলছে না, কোনোভাবেই সম্ভব না। তাই আমি বললাম যে আপনি তো কথা প্রসঙ্গে বলছিলেন যে কক্সবাজারে যাবেন, তো এখন থেকে ঠিক 5টা বছর পরে কল্পনা করেন যে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন, যে সন্তানটি জন্ম নেয়নি কিন্তু আপনারা বলছিলেন যে জন্ম নিলে তার নাম রাখতে চাচ্ছেন ময়না, সে ময়না আপনাদের সাথে আছে। 3 জন মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, হঠাৎ ময়নাকে ঘুম পাড়িয়ে দুইজনে দাঁড়িয়ে থেকে হঠাৎ ভোর হয়ে গেল, ভোরের মিষ্টি আলোটা আপনার ময়নার মুখে এসে পড়লো। এই অনুভূতি থেকে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছেন। তো এক পর্যায়ে দেখলাম যে দুইজন কেমন কান্নাকাটি করে উঠলো এবং দুইজনে বলছিল যে আমরা তো 5 বছর ভালোবেসে বিয়ে করেছি, এই ধরনের সম্পর্ক বাস্তবায়ন করব বলে। বিশ্বাস করবেন না, এটা হয়তো মিডিয়ার একটা পাওয়ারফুল টুল, সেই কারণেই হয়তো এটা অনেক বেশি স্পার্ক করে পিপুলকে, এবং পরবর্তীতে তারা দুই পরিবারের সম্মতিতে আবার রিসেটেলমেন্ট হয় তাদের সম্পর্কটা। এসব যখন চোখের সামনে ঘটতে দেখি তখন কিন্তু নিজেকে আসলে সফল কম কিছুটা হলেও মনে হয়। জি, মানে আপনার এই সফলতা বজায় থাক, অক্ষয় থাক, সেই কামনা আমরা করি। খসরু ভাই বা খসরু পারভেজ রুমি, আপনার কাছে জানতে চাইবো যে আপনার কখন মনে হলো যে শরীর চর্চার এই বিষয়টিতে আপনি এতখানি মনোযোগ দিবেন এবং এটাই আলটিমেটলি আপনার একটা পেশা হবে? আসলে এটা কখনো মনে হয়নি যে এটা আমার পেশা হবে। আমি অন্য প্রফেশনেই ছিলাম বেসিক্যালি। তো ব্যাপার হয়েছে কি, ছোটকাল থেকে এই লাইনে থাকতে থাকতে তো এটা আমার একটা অ্যাডিকশনের মতো হয়ে গেছিলো। মানে অ্যাডিকশন ঠিক বলবো না, এটা আমার হবি হয়ে গেল আর কি। এরপরে যখন বিভিন্ন সার্ভিসে যখন ছিলাম তখন দেখা যায় কি, আমি অফিস যখন করতাম আমার শুধু বসে থাকতাম কখন 5টা বাজবে, অফিস ছুটি হবে, আমি এতে যাবো, জিমে যাবো, এক্সারসাইজ করবো। তবে এই একটা ইয়ের ভিতরে ছিলাম। আমি সারা রাত ধরে যখন ম্যাগাজিন ঘাটতাম, বই পড়তাম, অনলাইনেও যখন আমি সবসময় থাকি দেখা যায় যে এই রিলেটেডই থাকি। এবং আমার যে মানে আমার ওয়াইফ যে ওরও ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেই ফর্ম এক্সারসাইজ। যখন দেখা যায় আমরা যখন বসে কথা বলতাম এই জিনিস নিয়ে আমরা কথা বলি, দেখা যায় 24 ঘন্টার ভিতরে যদি 8 ঘন্টা আমি অফিস করি আর যদি 6 ঘন্টা ঘুমাই, বাকি টাইমটা আমি এটা নিয়ে থাকি। তখন বুঝলাম যে আসলে আমি অন্য কিছুতে আমার ব্রেনটা খাই করতে পারবো না। মানে আমার যে পরিমাণ আছে আর কি, ব্রেনটা আছে, আমি যদি একটা জিনিসে কাজে লাগাই তাহলে হতে পারবো। কিন্তু ওই সময়টা আসলে বাংলাদেশে এইটাকে প্রফেশনালি নেওয়া খুব একটা সম্ভব হয়নি। যাই হোক, আমি পারিবারিকভাবে আমার সাপোর্টটা ছিল, আই হ্যাড দ্য ফ্যাসিলিটিস, যে কারণে আমি এটা অন টেস্টে সব কিছু ছেড়ে দিয়ে শুরু করে দিলাম। আমরা দুজন ওকে সামনে শুরু করে দিলাম, মানে স্টার্ট করি। পরবর্তী কেউ কি এই ব্যাপারে ইন্টারেস্ট নিচ্ছে? না, এখনো কেউ না। জি, তবে দেখা যাক। তবে এখন তো বুমিং, ফিটনেস ইজ বুমিং ওয়ার্ল্ড ওয়াইড, ইটস $1 billion বিজনেস নাও। তো হয়তো একটা সময় গিয়ে হবে, কারণ বাংলাদেশ পিছিয়ে নেই, বাংলাদেশে কিন্তু আগাচ্ছে। যেরকম আমরা যখন 12 বছর আগে যখন শুরু করেছিলাম, মানে ওই রকম ইম্প্যাক্ট কিন্তু এখন যে হারে পাচ্ছি, যে পরিমাণ রাশ আমরা পাচ্ছি, ওই সময় কিন্তু ছিল না। তো এটা গ্র্যাজুয়ালি আমি চলে আসি, মানে হবিটা একটা, মানে এখন হবির থেকে এটা হয়ে গেছে প্রফেশন। এটা কেমন প্রফেশন হিসেবে, এটা কেমন মানে মানে ইউ আর হ্যাপি, মানে কি টার্মটা ইউজ করতে যাচ্ছে, মানে কেমন অর্থনৈতিকভাবে? ওকে, যদি ওইভাবে চিন্তা করেন, এখনো যদি ওইভাবে চিন্তা করেন, ইটস নট দ্যাট মাচ। কিন্তু আমি আসলে ফিনান্সিয়াল সেক্টরটা আমি ধরছি না, মানে আই এম থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, মানে আমি হ্যাপি কি হ্যাপি না, এবং আমি আমার ড্রিম লাইফ লিড করতে পারছি কিনা, দ্যাটস দ্য থিং।
এবং আপনি সুখী আপনার Yes, মানে আমি পুরো বিশ্ব ঘুরতেছি, আই এম সিইং দ্য মেনি থিংস ডিউ অনলি ফর দিস প্রফেশন। অন্য প্রফেশন থাকলে যেরকম যারা চাকরি করছে এদেরকে ছুটি নিতেও একটা প্রিপারেশন নিতে হয়। আমার কোনো বাইন্ডিংস নেই, মানে আমার যখন যেটা ইচ্ছা আমি সেটাই মানে পারছি করতে। আর যখনই যেখানে যাচ্ছি আমি আমার রিলেশনের সাথে ওদের সাথে আমি কিন্তু মানে করে ঘুরতে পারতেছি, কথা বলতে পারতেছি। তো এটাকে আমি বলবো ইটস এ ড্রিম লাইফ বেসিক্যালি। আচ্ছা, ওস্তাদ জাহাঙ্গীর আলম, মানে অনেকেই বলে থাকেন যে ডিশ অ্যান্টেনা বা ইন্টারনেটের অ্যাভেলেবিলিটির কারণে, অনেক পাইরেটেড ছবির কারণে, হলিউড বা বলিউডের অনেক অ্যাকশনধর্মী ছবি দেখতে পাওয়ার কারণে আমাদের ছবির জনপ্রিয়তাগুলি কমে যাচ্ছে। আপনি কি এর সাথে একমত, নাকি আমাদের দেশে ভালো ছবিই হচ্ছে না, সেই ধরনের অ্যাকশন ছবি যারা দেখতে চান বা মার্শাল আর্ট কেন্দ্রিক কোনো ছবি? না, আপনি যেটা বললেন যে আমাদের দেশে যে ছবিগুলি হয়, যে ওদের হলিউডে যে ছবিগুলি হচ্ছে কোটি কোটি টাকা বাজেট, আমাদের দেশটাই তো ছোট মার্কেট, তো আমাদের লিমিট আছে যে এত টাকার উপর আমরা খরচ করলে টাকাটা উঠে আসবে না। এটা মূল কারণ না। যে ছবি যে সেন্সার বোর্ড যেটা আছে, সেন্সার বোর্ড আমাদের এই যে পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে যে আইন আছে সে আইনে চেঞ্জ হচ্ছে না, কিন্তু পৃথিবী যে আকাশ সংস্কৃতি মুক্ত, পৃথিবীর হাজার হাজার ছবি দেখতেছেন আপনি, তাদের সাথে আমরা কম্পিটিশন করতেছি ছোট্ট একটা মার্কেটের ছবি। সেই কারণে আমরা বলবো, আমি যে একটু আগে বললাম, আমরা ভালো গত্যশালী করতে পারতেছি না এসব কারণে। আমাদের সেন্সার নীতি প্রথম ঠিক করতে হবে। আকাশ সংস্কৃতি যেখানে উন্মুক্ত, তো সেন্সার নীতি আগেরটা থাকবে কেন? আমাদের সেন্সর নীতির চেয়ে অনেক কঠিন সেন্সর নীতি নিয়ে পৃথিবীর অনেক দেশে ভালো ছবি আছে। ইরানের ছবিগুলি কথা বলতে পারি না, ইরানের সেন্সর ছবি সেন্সর কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি কঠিন। ইরানের ছবি আপনার রিলিজ দেন এখানে একদিনও চলবে না, বোরকা পরা ছবি চলে না। আমাদের দেশ কোথায় আগে গেছে? তাহলে ভাই আমি তো যেটা ওটাই বললাম আর কি আপনাকে, যে সেন্সার নীতি যেটা বললাম, নীতি মানে বলতে গেলাম যে ব্রিটিশ আমলের যে আইনটা সেটাই এখন রয়ে গেছে। কেন? আমাদের দেশ স্বাধীন দেশে নতুন নতুন আইন আসবে, নতুন নতুন ছবি বানাবো আমরা, তো আমরা সেন্সার দিলেই কাটিয়ে ফেলতেছেন। আপনার বাইরের ছবিগুলি চ্যানেল চেঞ্জ করতেছেন, কত রকমের ছবিগুলি দেখতেছেন, তো আমরা কিভাবে কম্পিটিশন করবো? জনাব ফিরোজ মুকুল, আপনার কোর্স শিডিউল অনুযায়ী 15 দিনের আপনি ইংরেজি ভাষা রপ্ত করার একটি আহ্বান জানান, যে আপনি বলেন যে 15 দেশে একটি ইংরেজি শিখিয়ে দিবেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও শুনেছি যে একদিনে আপনি ইংরেজি ভাষা শিখিয়ে দিবেন, এটা বলছেন, এটা কি আসলে সম্ভব বা সত্য? মানে আচ্ছা, আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে। আমি যদি চিন্তা করি যে ঢাকা শহরের পুরনো ঢাকাটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে উন্নত, কিন্তু সেই ব্রিটিশ ওই জায়গায় আপনি কোনো দোতলা বিল্ডিং এর বেশি দেখবেন না, কারণ পায়ে হেঁটে দোতলা পর্যন্ত ওঠা খুব কঠিন। আজকাল কিন্তু 14 তলাও হচ্ছে, তার মানে কি সিঁড়িটা বাদ দিয়ে লিফট ব্যবহার করছে, প্রযুক্তির আশ্রয় নিচ্ছে। আপনি যদি টেন্স, গ্রামার, স্ট্রাকচার ধরে ইংরেজি শেখানোর চেষ্টা করেন তাহলে বছরের পর বছর লাগবে। আমরা মাস্টার ডিগ্রি কমপ্লিট করাচ্ছি, তাতেও আমরা খুব ভালো কোয়ালিটি মানে এনশিওর করতে পারছি না যারা ইংরেজির উপরে দক্ষতা অর্জন করতে পারছে। আমি আপনাকে শুধু আগের প্রশ্নটা আমি উত্তর দিতে চাই এই কারণে, কোনো ভাষার গ্রামার মূলত সেই ভাষার মানুষের জন্য উপযোগী করে তৈরি করা হয়। কাজে নিঃসন্দেহে ইংরেজি ভাষা গ্রামারটা ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। এবার ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা গ্রামার আমরা প্রয়োগ করছি বাংলা ভাষাভাষী মানুষের উপরে। এবার একটু চিন্তা করে দেখেন তো, দেখতে চিকন চাকন মানুষের জন্য তৈরি করা যে ড্রেস, সেটা যদি একটা মোটা মানুষকে পরাবার চেষ্টা করা হয়, সেটা কি মানানসই হবে? কিছুতেই মানানসই হবে না। তারপরে যদি কেউ এই চিকন মানুষেরটা মোটা মানুষকে পরাবার চেষ্টা করে, তাহলে এটাকে আপনি কিছুতেই শুভবুদ্ধির পরিচয় পাবেন না। ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা গ্রামার যখন আমরা আমাদের দেশের ছেলে মেয়েদের উপরে প্রয়োগ করছি, তাতে বহু বছর লাগছে, কিন্তু সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে না। এগুলো বাদ দিয়ে বাংলাকে বেস ধরে আপনি এক জায়গায় দাঁড়াতে চাচ্ছেন, আপনার মাটির নিচে মানে পায়ের নিচে শক্ত ভিত্তি থাকতে হবে। হয় আপনার মাটির উপরে দাঁড়াতে হবে, না হয় ফ্লোরের উপর দাঁড়াতে হবে, না হয় ছাদের উপরে দাঁড়াতে হবে। হাওয়ার উপরে দাঁড়াতে পারবেন না। ভাষা শিখতে হলে যেটা দরকার সেটা হল বেস দরকার, এবং বাঙালিদের ইংরেজি শেখার বেস নিশ্চয়ই বাঙালিদের মাতৃভাষা হতে হবে। ইংরেজি গ্রামার কখনো বাঙালিদের জন্য বেস হতে পারে না। আমি যেটা করছি সেটা হচ্ছে বাংলা ভাষাকে শেষ শব্দকে ধরে, আপনি গ্রামার ধরা খুব কঠিন। আমি একটা এক্সাম্পল দিই। আমি যদি বলি সে এখন সুস্থ আছে, দেখেন বাক্যের শেষ শব্দটা আছে। আমার একটি গাড়ি আছে, রাস্তার উপরে একটি গাড়ি আছে। 3টা বাক্যই গ্রামারের নিয়মে কিন্তু একই টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে এই কাইন্ডস অফ সেন্টেন্সের দিক থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স, কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দিক থেকে এই সিম্পল সেন্টেন্স। কিন্তু গঠনের দিক থেকে কিন্তু 3টা বাক্য একই রকম হবে না। একটা বাক্য হবে বি ভার্ব দিয়ে গঠন হচ্ছে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দিক থেকে
এই সিম্পল সেন্টেন্স, কিন্তু গঠনের দিক থেকে কিন্তু তিনটা বাক্য একই রকম হবে না। একটা বাক্য হবে বি ভার্ব দিয়ে গঠন হচ্ছে, যেমন সে আজকে ভালো আছে, হি ইজ না। ওয়েল টুডে। আবার যখন বলছি আমার একটি গাড়ি আছে, তখন আই হ্যাভ এ কার বলছি, তার মানে হ্যাভ ভার্ব ব্যবহার করছি। আর যখন বলছি রাস্তার উপর একটি গাড়ি আছে, তখন দেয়ার দিয়ে বাক্যটা গঠন করছি, দেয়ার ইজ এ কার অন দ্য রোড। তাহলে টেন্স এক হওয়ার পরেও, স্ট্রাকচার এক হওয়ার পরেও, সবকিছু এক হওয়ার পর, দেখেন বাংলা বাক্যে শেষ শব্দটা ডিফারেন্ট হওয়ার কারণে কিন্তু সেন্টেন্সের গঠন ভিন্ন সেটা হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, কাজে কিন্তু আমি যেটা কিন্তু আমাদের শেখাচ্ছি- দর্শকরা যেটা জানতে চাচ্ছে সেটা জি। হচ্ছে যে আপনি যে ইংরেজি ভাষা শেখাচ্ছেন সেটা ইংরেজি ভাষাভাষী যারা জি। যারা এটাতে সার্টিফিকেট দেয়, ধরা যাক বিবিসি, তারা বিবিসি জানালা, ইংরেজি জানালার বলে একটি প্রোগ্রাম করছে, তারা কি আপনার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেছে, বা আপনি কি তাদের সাথে কোনো নিয়মিত যোগাযোগ হয়, বা তারা কি আপনার এই সিস্টেমটাকে কোনো স্বীকৃতি দিচ্ছে? আপনার এখানে আমি দুইটা পুরস্কারের কথা শুনতে পাচ্ছি, একটি ফ্রান্সের কোয়ালিটি মেইনটেন অ্যাওয়ার্ড আর একটি লন্ডনের কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড। এগুলি কি অ্যাওয়ার্ড আসলে, বা এগুলি কারা দেয়, কারা পায়? এটা হচ্ছে আমার এই যে গবেষণালব্ধ পদ্ধতি, এফএম মেথড, এটা ইন্টারনেটে আছে, সেটার কারণে ওরা দিয়েছে। কিন্তু কে কি দিল না দিল আমি সেটাতে যেতে চাচ্ছি না। আমার পদ্ধতি ভালো কি মন্দ, যে বিবিসি জানালের কথা বললেন, আমি তাদের পদ্ধতি জানি না, কিন্তু আমার তারা আপনার পদ্ধতিটা সাথে যোগাযোগ না, করেছে? আমি জানি না। আমি যেটা করে থাকি প্রতি ফ্রাইডে, যেমন আগামীকাল আছে সকাল 9:30, প্রতি শুক্রবার দিন সকাল 9:30টায় আমি একটা সেমিনারের আয়োজন করি। সেখানে বিভিন্ন রকমের লোকজন আসে, তারা দেখে যে কিভাবে এত সহজে এই পদ্ধতিতে ইংরেজি শেখা যায়। আমি আপনাকে একটা গল্প বলি, গল্প না বাস্তব কথা। আমার দাদা আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, আমার দাদাকে আমি বলেছিলাম যে দাদা, টেলিভিশন একটা যন্ত্র বেরিয়েছে, যে যন্ত্রের স্ক্রিনের সামনে দাঁড়ালে পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝা যায়, দেখা যায়। আমার দাদা আমাকে উল্টো প্রশ্ন করলেন, আচ্ছা ধরো আমি যদি তোমার টেলিভিশন স্ক্রিনের সামনে দাঁড়াই, বসি, আমার চেহারাটা কি দেখা যাবে? আমি বললাম, না না দাদা, দেখা যাবে না। তখন আমার দাদা বললেন, তুমি কি আমাকে এতই বোকা মনে করো যে আমার চেহারা সামনের টেলিভিশন স্ক্রিনের সামনে বসলে আমার দেখা যাবে না, আর সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমি দেখতে পারবো? এটা বিশ্বাস করানো যাবে না। কি করতে হবে, মানে যুক্তি দিয়ে বোঝানো যাবে না, কি করতে হবে, বাস্তবে যখন টেলিভিশন সেটটা সামনে আমার দাদাকে বসিয়ে দিলাম এবং যখন জিনিস দেখালাম, তখন কিন্তু সেটা বিশ্বাসযোগ্য। Right. কাজে এফএম মেথড যদি বুঝতে হয়, আপনি এফএম মেথড সম্বন্ধে কোনো ধারণাই যার নাই, তার পক্ষে কিন্তু এফএম মেথড বোঝা সম্ভব না। এবং এটাকে বুঝতে হলে এটা দেখতে হবে, দেখার পরে দেখার পরে এটা এটা মানে বোঝা যাবে। সত্যতা। আপনাকে ধন্যবাদ। আসলে আপনি অনেক পরিষ্কার করে বলেছেন। আমরা আবার একটা বিরতি নিচ্ছি। জনাব এহতেশামুল হক, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বারবার বলছিলেন যে আপনার যে আমার ভালোবাসা যে অনুষ্ঠানটি রেডিও আমারে হয়, বা আপনি যে কারণে লাভগুরু, সেটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা তরুণ তরুণী ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ না, আপনি আরেকটু বেশি দূর এটা নিতে চান। সেই মেসেজটা একটু আমাদের এটা বেসিক্যালি রোমান্টিক ভালোবাসা বলতে যা বোঝায়, তার বাইরেও এর পরিসরের যে ব্যাপ্তি আছে, সেই ব্যাপারটা আসলে ওইটাই আমাদের মেন উদ্দেশ্য। আমরা আসলে চেষ্টা করছি যে মানুষের মধ্যে যেসব হিউম্যান কোয়ালিটিসগুলো আছে, কারণ এখন বর্তমান আমাদের সমাজ, দেশ বা বিশ্ব যাই বলি না কেন, এত বেশি আনরেস্ট, আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি আমাদের হিউম্যান কোয়ালিটিসগুলো আরও বেশি ফ্লারিশ করতে পারি, তাহলে হয়তো সেই দিন খুব বেশি দূরে না, যত বড়ই ক্ষেপণাস্ত্র বা মরণাস্ত্র তৈরি হোক না কেন, ভালোবাসার মাধ্যমে সমস্ত কিছুকে জয় করা সম্ভব। আর সবচেয়ে বড় যেটা আমাদের উদ্দেশ্য, সেটি হচ্ছে যে আমাদের পরিবারের মধ্যে যেসব সম্পর্কগুলো আছে, যেমন বাবা মার প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, পরিবারের কাছের মানুষগুলোর সাথে ভালোবাসা, আমাদের সমাজের মধ্যে যারা আছেন তাদের প্রতি ভালোবাসা, সর্বোপরি দেশকে নিয়ে ভালোবাসা, এইগুলো নিয়েই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি নিরবিচ্ছিন্নভাবে। এবং আপনি খালিদ ভাই অবাক হবেন যে যখন আমরা তো যেহেতু রিয়েল লাইফ মানুষের জীবনের সরাসরি তাদের জীবনের ঘটনাগুলোকে তুলে নিয়ে আসি, এই কষ্টগুলো যে কতখানি টাচ করে যায় একটা মানুষকে। লাস্ট প্রোগ্রামের একটা ঘটনা আপনাকে ছোট্ট করে বলার লোভ সামলাতে পারছি না। ক্লাস 8-এ পড়ে, যে আমার হট সিটে বসেছিল, ক্লাস 8-এ পড়ে, সে মেয়েটি এক পর্যায়ে বলছে যে আমার বাবা মা আমাকে এত বেশি ভালোবাসে যে এটা আমার কাছে অত্যাচারের মতো মনে হয়। পক্ষান্তর আমি বলছিলাম যে অনেকে কিন্তু ভালোবাসা পায় না, তারা কিন্তু প্রতিনিয়ত নাভিশ্বাস তুলছে, হাই হুতাশ করতেছে যে আমি বাবা মার যদি ভালোবাসা পেতাম। পরবর্তীতে সেই মেয়েটি একটি সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সম্পর্কের পথ পরিক্রমায় পরবর্তীতে ওই মেয়েটি 2 বছর থাকে হাজতে এবং পরবর্তী 2 বছর থাকে সেভ হোমে, এবং যার সাথে সম্পর্ক সেই ব্যক্তিটিও 1 বছর হাজতবাস করে। এবং তার ওই মেয়েটির পরবর্তীতে যে শ্বশুর হয়, উনিও প্রায় 17 দিন জেলে ছিলেন এবং স্ট্রোক করে পরিস্থিতিতে। ক্লাস 8-9 পুরো একটা মেয়ের জীবনের সাথে কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তো পরবর্তীতে আমি যখন ফাইনালি ওদের পরবর্তীতে বিয়ে হয় এবং তাদের একটা সন্তান আছে, তো নচিকেতার খুব পপুলার একটা গান আছে ওই যে বৃদ্ধাশ্রম নিয়ে,
তো তখন আমি ওর সন্তানকে উদাহরণ হিসেবে নিয়ে বলছিলাম যে ঠিক এই ঘটনাগুলোই যদি তোমার সন্তান তোমার সাথে এখন শুরু করে, এখন থেকে ধরো 20 থেকে 22 বছর পরে একই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে, তোমার সন্তান এইভাবে পালিয়ে বিয়ে করছে, এইভাবে হাজতবাস করছে, এইভাবে সেভ হোমে থাকছে, তার গার্লফ্রেন্ড, এই ঘটনাগুলো ঘটছে, তখন তুমি কিভাবে ব্যাপারটাকে রিয়্যাক্ট করবে? দেন একেবারে আউটবাস্ট, মানে আপনি চিন্তা করতে পারবেন না, তখন বারবার ফুপে ফুপে কান্নাকাটি করছে। এবং হ্যাঁ, আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ আছে, মানুষের ইমোশন নিয়ে আপনি বেশি খেলেন এবং বাচ্চাদের ইমোশনের মধ্যে আপনি বেশি ইয়ে এটা করেন। যায়। এবং হ্যাঁ, খালিদ ভাই, this is এইটা true। যে এটাকে আপনি খেলা- মানুষের খেলা বলা যে আপনি মানুষের মানে না, সেটা ঠিক আছে আপনার দিক খালিদ থেকে। ভাই, আমি আপনার- শুধু একটু শেষ টানি, তাহলে হয়তো জি। জিনিসটা ক্লিয়ার হবে। আমি কিন্তু আসলেই গেছি ওই জায়গাতে জি। এবং নিয়ে গেছি ওই পরিস্থিতিতে, যাতে করে আজকের তারিখে যারা এই ধরনের সম্পর্কের কথা ভাবছে, ওই বয়সে যাদের ফোকাস থাকা উচিত তাদের এডুকেশন নিয়ে, তাদের বাবা মার কিভাবে চাচ্ছে তাদেরকে বড় করে তুলতে, সেই ব্যাপারে শ্রদ্ধাবোধ থাকা উচিত। তারা এই ধরনের সম্পর্কের মধ্যে থাকতে গিয়ে তাদের ফোকাসটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমরা বড় রকমের লার্জ স্কেলে একটা ইয়াং গ্রুপকে হারাচ্ছি যাদের পটেনশিয়াল আছে। সেই মেসেজটা আমার ক্লিয়ারলি দেওয়ার জন্য প্রয়োজন ছিল। সেই মেয়েটি তখন কিন্তু বলল যে টাইম মেশিনে করে যদি পেছনে যাওয়ার সুযোগ থাকতো, আমি হয়তো নতুন করে আবার জীবন শুরু করতাম এবং এই ভুলগুলো তখন আর করতাম না। জি, এটি মানে আপনি ঠিকই বলেছেন। জনাব খসরু পারভেজ রুমি, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে শরীর চর্চায় উৎসাহী হয়ে কিভাবে এই যে আমাদের সমাজে যে ক্যান্সারের মতো বাড়তে থাকা মাদক, সেটি থেকে মানুষ মুক্ত থাকতে পারে বা তরুণ সমাজ একটু মুক্ত থাকতে পারে। আসলে মাদক যেরকম একটা সমস্যা, আসলে এছাড়া অনেক ধরনের মানে সমস্যা আছে। যেরকম আমরা মাদক অথবা সিগারেট টিগারেট নিয়ে, মানে স্মোকিং, এগুলো নিয়ে যে সমস্ত ক্যাম্পেইন হচ্ছে, আসলে এছাড়া কিন্তু অনেক বিষয়গুলো আছে যেগুলো আমরা খাচ্ছি, আনহেলদি প্র্যাকটিস আছে, সেগুলো কিন্তু আসলে আমাদের ইনক্লুড করা উচিত। আমরা শুধুমাত্র মাদক বিরোধী একটা কিছু বলছি, অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন করছি, কিন্তু অন্য ফুডগুলোকে কিন্তু আমরা অ্যান্টি হিসেবে ক্যাম্পেইন করছি না। আপনি যদি একটু দেখেন যে বিভিন্ন ইয়েতে, মানে ক্লিনিকে, হসপিটাল যদি দেখেন যে যারা পেশেন্টগুলো যাচ্ছে, তারা কি সবাই কি নিয়ে যাচ্ছে, মাদক নিয়ে যাচ্ছে, সবাই কি স্মোকারই যাচ্ছে? চারদিকে দেখুন ডায়াবেটিক, ক্যান্সার, তারপরে কার্ডিও কিছু ডিজিজ হচ্ছে। এই যেগুলো যা হচ্ছে, এগুলো কি শুধু মাদকের জন্য হচ্ছে? কিন্তু এত এত একটা বড় একটা মানে একটা কিন্তু লোক কিন্তু ওখানে যাচ্ছে, কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা নেই। আমরা চিন্তা করছি শুধু একটা জায়গায় মাদক নিয়ে। মাদকের বিষয়টা হচ্ছে কি, আপনি যখন এক্সারসাইজ ইয়েতে যদি চলে আসেন, মানে ফিটনেসের ব্যাপারটা হয় কি, আপনি তো নিজের ব্যাপারে কনসিয়াস। আপনি এক্সারসাইজটা যদি করে, আপনি যদি মাদকও নিচ্ছেন, তাহলে একটা ছেলে মাদক নিচ্ছে, আমরা কিন্তু তাকে না করি না, আমরা বলি ঠিক আছে আসো করো। সে যদি এক্সারসাইজটা করতে নেয়, সে কিন্তু পাচ্ছে না। তার যদি অ্যাডামেন্ট থাকে না, আমাকে ওইরকম চেঞ্জ করতে হবে, এরকম ফিটনেস রেজিমেনে আসতে হবে, আমাকে চেঞ্জ করতে হবে এটাকে, তাকে ওটা ছাড়তে হবে, তাকে চুজ করতে হবে, আইদার ফিটনেস অর ড্রাগস। আলটিমেটলি সে কিন্তু মানে করে দিবে, মানে ছেড়ে দেয়। কিন্তু এইটা হচ্ছে একটা পার্ট, যেটা কিন্তু অটোমেটিকই সেই করবে, ছাড়বে। কারণ তাকে যদি আমি ট্রেডমিল দিচ্ছি, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ দিচ্ছি, সে যদি ওরকম হাইলি স্মোকিং করতে থাকে অথবা ড্রাগস ইনভলভ থাকে, সে পারবে না, তাকে তার লাংস ওই তখন দিবে না, মানে সাপোর্ট দিবে না। সেম আপনি অন্য কোনো ড্রাগ যদি থাকে, আপনার মাসল যে আমরা আপনি যে প্রোটিন ইনটেক করবেন, মাসলটা সে যে রিপেয়ার হবে। ড্রাগস নিলে আপনার বডিতে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা, যে পরিমাণ আপনার মানে ইমিউন সিস্টেম থাকার কথা, সেগুলো থাকবে না, আপনি উপরে মাসল হবে না। এই জন্য আলটিমেটলি কিন্তু ওই জিনিসটা করে দিবে, মানে ছেড়েই দিবে। দ্যাটস এ ভেরি ইজি কনসেপ্ট, এত কিছু বোঝানো দরকার হয় না তাকে। সে খালি একটা জিনিসই করতে হয়, ওকে নিজের বিষয়ে কনসিয়াস করতে হয় যে এক্সারসাইজটা কেন করবে, লাভ কি, এবং এটা হলে কি কি বেনিফিটেড পাবে, এটা মোটিভেট করতে হয়। যেমন ড্রাগসে কিন্তু কিছু পিয়ার প্রেশার থাকে, যে একটা জায়গায় যাচ্ছে 10 জন মিলে খাচ্ছে, যেমন বাচ্চারা যখন শুরু করে ইয়াং বয়সে সিগারেট খেলে মনে করে যে সে বড় হয়ে যাচ্ছে, তাকে দাম দিচ্ছে। হয়তো সে একজন একটা ক্লাবে গেল, হচ্ছে সে বিয়ার খাচ্ছে অথবা এই খাচ্ছে, যে বেশি খেতে পারে তাকে আলাদা একটা প্রায়োরিটি দিচ্ছে, ওকে দিস গাই ইজ এ ম্যান, এটা কিন্তু মোটিভেট করতেছে। ঠিক সেম আপনি যদি এরকম স্ট্রেংথ বিল্ড আপ করতে পারেন, এরকম ফিজিক করতে পারেন, আপনি যখন ঢুকবেন আপনাকে দেখে কিন্তু সবাই 4 জন যদি আপনাকে দেখে তাকে, যে আপনাকে সুনাম করে থাকে, এটা কিন্তু ইয়াং জেনারেশন একটা মোটিভেশন। কারণ ইয়াং জেনারেশন চায় কি, ওরা চায় হচ্ছে একটু অ্যাটেনশন। তো যখন অ্যাটেনশন পাওয়ার প্রতি ও একটু হয়ে যাবে, আলটিমেটলি ড্রাগটাকে তাকে করতে হবে, ছাড়তেই হবে। এই আমার ধারণা যে এই শরীরচর্চার দিকে যদি মানুষ ঝুঁকে, তাহলে হেলদি ফুড হ্যাবিট যেটা আপনি বলছিলেন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের যখন সিগারেট লেখা থাকে, একদম লেখা থাকে যে ইনজুরিয়াস ফর হেলথ, আমাদের উচিত আসলে বেসিক্যালি, যদি সম্ভব কিনা আমি জানি না, তবে ক্যালিফোর্নিয়াতে এটা হচ্ছে এখন, যে ম্যাকডোনাল্ডসে পর্যন্ত তাদের লেখা থাকে যে দিস ফুড ইজ ইনজুরিয়াস টু ইউর হেলথ। কারণ ওয়ান্স ইউ আর টেকিং দ্য ফ্রাইড ফুডস, এটা ক্যান্সার তৈরি করবেই। কিন্তু আমরা কিন্তু এটা এখনো করছি না। আমরা কিন্তু দেখা যাচ্ছে আপনি একটা বাসায় যাবেন, গেলেই কিন্তু আপনাকে রেসপেক্ট করার জন্য অথবা আতিথ্যতা করার জন্য কোক নিয়ে আসবে, বার্গার নিয়ে আসবে, KFC থেকে নিয়ে। আমি ওটা এগেনস্টে কথা বলছি না, যেগুলো এটা একটা হয়ে গেছে আর কি, আমাদের একটা মানে একটা প্র্যাকটিস। দাওয়াত টাওয়াত মানে কিন্তু একটা
এমন মানে কিছু খাওয়া যেটা জবরদস্ত খাবার যেটা আসলে এটা কিন্তু হেলদি না। অকেশনালি আপনি খান, সেটা এক জিনিস, নট ইন এ রেগুলার বেসিস। এবং রেগুলার বেসিস হওয়াতে কিন্তু এত কিছু হচ্ছে, কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র মাদক নিয়ে পড়ে আছি, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য রেগুলার ফুডস? আপনাকে অনেক ধন্যবাদ। আমি ওস্তাদ, আপনার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন এটা যে সেই 80-র দশকের শুরু থেকে তারপর থেকে আপনি আজ পর্যন্ত একই রকম আছেন, কারণটা কি আসলে? আপনার কোনো বাহ্যিক কোনো চেঞ্জ আমি আসলে দেখতে পাচ্ছি না। আসলে যারা প্র্যাকটিস করে, যে একটু আগে যেমন আলাপ করলেন, মার্শাল আর্ট যারা করে পুরা বডিটা কিন্তু মুভমেন্ট করে। আমি তো প্রায় 9 বছর বয়স থেকে এখনো প্র্যাকটিস করি। আমার প্র্যাকটিস না করলে ভালো লাগে না। তো এটা একটা আমার হবি হয়ে গেছে। প্র্যাকটিস না করলে আমার ঘুম আসবে না, প্র্যাকটিস না করলে আমি খাইতে পারি না, আমার খিদে লাগে না, এই অবস্থা হয়ে গেছে। সেই জন্য মেনটেন করছি। আপনি বাসায় শুয়ে থাকেন, আমি সকালে উঠি হাই প্র্যাকটিস করতেছি, আমি তো পরিশ্রম করি, সে কারণে মোটামুটি ঠিক আছে আর কি মনে হয়। আপনি আরো অনেকদিন নিশ্চয়ই ঠিক থাকবেন। ইনশাআল্লাহ, জনাব দোয়া ফিরোজ করবেন। মুকুল, আপনার এফএম মেথডের আপনি যখন এটা শুরু করলেন তারপর থেকে কতজন এই মেথডে আপনার কাছ থেকে শিখেছেন ইংরেজিটা? এটা কোনো ধারণা আছে আপনার? আমরা জানি যে অনেক, নিশ্চয়ই সংখ্যাটা অনেক বেশি হবে। জি, সংখ্যাটা অনেক বেশি। আমি সংখ্যাটা কোনো গুরুত্বপূর্ণ না, বিষয় মানে বলে আমি এমনি মনে জানার করছি না। জন্য- তবে জানার আমি জন্য আপনাকে একটু একটা বলছেন। কথা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেই সাথে আমি দর্শকদেরও জানতে চাই, দর্শকদের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই। এবং আমি যেটা বলতে চাই, আপনি আমাকে বললেন না ওই কি একটা প্রতিষ্ঠানের কথা, বিবিসি জানালা। বিবিসি জানালার একটা অনুষ্ঠান আমি দেখেছিলাম, সেখানে একটা বাক্য বলা হয়, আই এম নট হাংরি, আর ইউ হাংরি, আর ইউ থার্স্টি, এরকম। এখন আর ইউ থার্স্টি মানে আচ্ছা আপনি কি তৃষ্ণার্ত, বা আপনি কি ক্ষুধার্ত যদি আমরা বলি আর ইউ হাংরি। আমি আমার প্রতি শুক্রবার একটা সেমিনার হয়, আমি শুক্রবার সকাল 9:30টায়, অনেক লোক থাকে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো দেখি আপনি কি ক্ষুধার্ত, ইংরেজিটা কি আর ইউ হাংরি নাকি ডু ইউ হাংরি হবে? প্রথমে কিন্তু সবাই বলেছিল আর ইউ হাংরি। আমি যখন আর ওই ডু ইউ হাংরি কথাটা বলিনি, সবাই বলছে আর ইউ হাংরি। আমি তাদেরকে কনফিউজ করার জন্য বললাম, আচ্ছা বলো ডু ইউ হাংরি হবে না আর ইউ হাংরি হবে? দুটা ভাগে বিভক্ত হয়ে গেল। একদল বলছে ডু ইউ হাংরি, আরেকদল বলছে আর ইউ হাংরি। ছোট্ট একটা বাক্যের ইংরেজি, এতগুলো বছর গ্রামার করে এসে এই ছেলেপেলেগুলো দুই ভাগে ভাগ হয়ে গেল। টেন্স গ্রামার আমরা বহু বছর ধরে শেখাই, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলো বহু গ্রামারের রুল শেখাই, ট্রান্সফরমেশন অনেক রুল শেখাই। তুমি কি ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাংলা বাক্যে শেষে থাকার কারণে, যেহেতু এইটা ভার্ব ওয়ার্ড না, আমি কিন্তু আমার মেথডটা তৈরি করেছি বাংলা বাক্যের শেষ শব্দটাকে ধরে। বাংলা বাক্যের শেষ শব্দটা যদি ভার্ব হয়, সেগুলোর গঠন হয় একরকম, সেগুলোর জন্য আমি এক ধরনের ফর্মুলা তৈরি করেছি। যে বাংলা বাক্যের শেষ শব্দটা নন ভার্ব হয়, অর্থাৎ ভার্ব ছাড়া অন্য কিছু হয়, সেগুলোর গঠন হয় অন্যরকম, সেগুলোর জন্য আমি আরেক রকমের ফর্মুলা তৈরি করেছি। ফর্মুলায় ফেললেই বাক্যগুলো ইংরেজি কারেক্ট হয়ে যায়, তখন আর এই ডু ইউ হাংরি হবে না আর ইউ হাংরি হবে এরকম টেনশন করবে না। মানে বাংলা তার বাক্যটা, বাংলা বাক্যটাকে ইংরেজি করতে এটা হলো কি হলো না কনফিউশন থাকবে না, কারণ ফর্মুলায় তাকে সেটাকে কারেক্ট করে দেবে। আপনি অনেককে জিজ্ঞেস করবেন, বলতে শুনবেন যে আই এম এগ্রি উইথ ইউ। এই যে আই এম এগ্রি, এই বাক্যটা যে ভুল, এই ভুলটা কেন ভুল বা এটা কারেক্টটা কি হবে, সেই জিনিসটাও কিন্তু টেন্স গ্রামার ধরে ধরা যাবে না। কারণ ওই যে আমি বললাম ডু ইউ হাংরি আর ইউ হাংরি, দুটো তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না। তাহলে কেন ডু ইউ হাংরি হবে না আর আর ইউ হাংরি হবে? এটা তো গ্রামার পড়ে কারো পক্ষে শেখা সম্ভব না। শেখা সম্ভব এফএম মেথডের মাধ্যমে, কারণ এফএম মেথড বাংলা ভাষাকে বেস ধরে ইংরেজি শেখাবার চেষ্টা করে। গ্রামার পড়ে পড়া সম্ভব, কেন ডু ইউ হাংরি হবে না সেটা আপনি যদি একটু বলতেন যে আপনার এই পর্যন্ত আপনি কতজন? আমি তো দীর্ঘ 28 বছর ধরে পড়াচ্ছি। জি, এই 28 বছরে তো আলহামদুলিল্লাহ কয়েক লাখই হবে হয়তো। এবং এই 28 বছর যে টিকে আছি আমি তো ইংরেজিতে পড়াশোনা করে এসেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, অধ্যাপনা করেছি। আমি তো এটাও বুঝি, এফএম মেথডে বুঝি। আমার যারা এফএম মেথড জানেন না জেনে যদি একটা কমেন্ট করেন, আপনি বলেন সেটা কি বেশি গ্রহণযোগ্যতা পাবে, নাকি জেনে যদি কম্পেয়ার করে আপনি যেটা ভালো সেটাকে আপনি গ্রহণ করছেন এবং এটা প্রচার করছেন, সেটাই তো নিশ্চয়ই আপনার দায়িত্ব হবে। আমি একটা কথা বলে থাকি, ধরেন একটা পাহাড় আছে, উঁচু নিচু চারিদিকে ঘুরে ঘুরে গিয়ে আমি পাহাড়ের চূড়ায় পৌঁছলাম, তাতে পৌঁছতে আমার অনেক বছর লাগলো। আমি যখন পাহাড়ের টপে পৌঁছলাম, দেন আমি একটা করলাম যে এদিক দিয়ে একটা সোজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, সোজা পথ তৈরি করা সম্ভব। আমি যখন এই পথটা যখন আবিষ্কার করতে পারলাম বা দেখতে পারলাম, তৈরি করতে পারলাম, তখন তো আমি আমার জাতিকে সেই পথেই আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই যে কথাটা আপনি আমাকে বললেন যে 15 বছর লাগে না, কত বছর লাগে, এই সোজা পথ যদি থাকে তাহলে তো আপনি কেন, যে কেউ সহজে যেতে পারবে। লিফট যদি থাকে, লিফটে করে একজন লোক
অসুস্থ লোক জি, আপনি যে এটা মানে বলেছেন। দোতলা পর্যন্ত যেতে পারে না, সে কিন্তু লিফটে করে খুব দ্রুত অনেক মানে একেবারে টপ ফ্লোরেও চলে যেতে পারে। করে দিতে সেটা পারে। জি, জনাব তো এটার জন্য খালেদা একটা বলি, এফএম মেথড একটা নতুন পদ্ধতি, এটা বাঙালিদের জন্য উপযোগী করে তৈরি করা পদ্ধতি। এটা আগে দেখতে হবে, বুঝতে হবে এবং সেখানে বিচার বিশ্লেষণ করে সেটা রায় দিতে হবে। শুধু দেখলাম না, জানলাম না, একটা কথা মন্তব্য করে ফেললাম, এটা মনে হয় অবিচার করা ছাড়া কিছুই না। জনাব আমি এই দেশমূলকের আগে একটু আবার জানতে চাই যে আপনার এফএম মেথডটা, আপনি যেহেতু ইংরেজি সাহিত্যে বা ইংরেজি ভাষায় অনার্স মাস্টার্স করেছেন, আপনার শিক্ষকদের মধ্যে, অধ্যাপকদের মধ্যে কেউ এটা যাচাই করেছেন, দেখেছেন? আমি একটা উদাহরণ, একটা কথা বলি খুব ছোট করে যদি জি, জি, একটু বলেন। আজকে থেকে 5 বছর আগে যশোরে ওই কি একটা বড় হল রুম আছে, কি নামটা মনে নেই, মনিহার, না মানে অডিটোরিয়াম, জি, যে তো ওখানে একজন গেস্ট ছিলেন আমার, যিনি 30 বছর যাবত আমার সিনিয়র, 30 বছর যাবত ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন, গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে মানে রিটায়ার করে একটা প্রাইভেট কলেজে মানে প্রিন্সিপাল হিসেবে গেছেন। উনি ছিলেন উপস্থিত। উনি এফএম মেথডটা দেখার পরে মন্তব্য করলেন যে এত বছর মনে করেছি আমি দেশকে অনেক কিছু দিতে পেরেছি, কিন্তু আমার হাতে কোনো অস্ত্র ছিল না। যদি এই এফএম মেথড আমার হাতে থাকতো তাহলে আমি অনেক কিছু দিতে পারতাম, আমার দ্বারা অনেক ভালো ভালো ছাত্র তৈরি হতে পারতো। আমি একটা কথা শুধু বলতে চাই, আপনি অনেক বলেছেন, আপনাকে ধন্যবাদ। মানে আপনি আপনার বক্তব্য পুরোপুরি পরিষ্কারই করেছেন। আমি একটু এহতেশামুল হকের কাছে জানতে চাইবো যে আপনি একদম খুব সংক্ষিপ্তভাবে বলবেন যে আপনি যখন এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, এর মধ্যে কোন বিষয়ে আপনি সবচেয়ে ব্যর্থ হয়েছেন বা আপনার কোনো ব্যর্থতার কোনো কিছু আপনার মনে পড়ে কিনা, খুব ছোট করে যদি একটু বলেন। ব্যর্থতা তো হই, কারণ আমার অনুষ্ঠানের যেটা মূল অস্ত্র আর কি, যে লোগো স্পিচ যদি বলি আমার অনুষ্ঠানে, এটা একটু বড় শোনায়, খুব বিনয়ের সাথে বলছি যে শোনায় এরকম যে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। অনেক ব্রডার সেন্সে ব্যাপারটা, কিন্তু এই জিনিসটাকে সফল কাম করতে গিয়ে এটা তেমন একটি জায়গা যেখানে প্রতি মুহূর্তে ব্যর্থ হওয়ার সুযোগ থাকে। এটাকে সফল কাম করতে গিয়ে অনেক সময় অনেক সম্পর্ক দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে, সে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছি আমরা। কিছু কিছু ক্ষেত্রে সফল হচ্ছি, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যর্থ হচ্ছি। তবে একটা বিষয় খুব ভালোভাবে আমাদের উপকার হয় খালিদ ভাই, আপনার মাধ্যমে আমি আজকে দর্শকদেরকে জানাতে চাই যে প্রোগ্রাম করার পরে এখনো আমাদের এই যে আমরা আমাদের দেশটাকে নিয়ে গর্ব করি না, এত সীমাবদ্ধতা, এত কিছু, তারপরে দেশটার মধ্যে যে কি পরিমাণ মানে জৈবিক শক্তি আছে, কি পরিমাণ এনার্জিজের মধ্যে আছে। আমি দেখা যাচ্ছে একটা অনুষ্ঠান করার পরপরই আমাদের রেডিও আমার কর্তৃপক্ষ তারাও কিন্তু ফ্যাসিলিটেট করে, যদি তার কোনো আইনি কোনো সহযোগিতার প্রয়োজন হয় বা অন্য কোনো কিছুর প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের ভূমিকা থাকে। কিন্তু অনেকেই এগিয়ে আসে যখন দেখে যে তাদের এরকম, তাদের ওই ঘটনার মধ্য দিয়ে তো অনেকগুলো ঘটনা চলে আসে, তার মানে হেল্প করার চেষ্টা। তার মানে আমি কি একটি উপসংহারে বুঝতে পারি যে সেই অর্থে কোনো ব্যর্থতা আপনার না, নেই? ব্যর্থতা তো অবশ্যই আছে খালিদ মানে ভাই, বা ব্যর্থতা তো অবশ্যই আছে। কারণ প্রতিদিন আমি যখনই একটা হট সিটে একটা গেস্টকে নিয়ে আসছি, তখনই তো তার জীবনের রেস ধরে অনেকগুলো ঘটনা চলে আসে, দেখা যাচ্ছে সেই ঘটনাগুলোকে আমি রিবিল করতে পারছি না, বা এটা সত্যি অনেক বেশি দুঃখের বা কষ্টের। তখন রুমি ভাই, আপনি আমাদের একটু বলবেন যে আপনি যে এই পেশায় এসছেন বা এটা যে এখন আপনার পেশা, এটা নিয়ে আপনার কোনো অনুতাপ আছে মনে, যে আপনি এটা না হয়ে অন্য কোনো কিছু হতে পারতেন, বা কোনো সময় কি ওরকম মনে হয় কোনো ক্ষেত্রে? আপনি কখনো এরকম মনে হয় না, এবং আপনি এই পেশায় থেকে আচ্ছা, আজকে আপনাদের সাথে আলোচনা করে আপনার অনেক আমরা আনন্দিত হলাম, আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেক আনন্দিত। ওস্তাদ জাহাঙ্গীর আলম, জনাব ফিরোজ মুকুল, জনাব এহতেশামুল হক এবং জনাব খুসরো পারভেজ, অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।